নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। খবর বিস্তারিত। আজ মহালয়া আর আজকের দিনে রাজধানীর বিভিন্ন মন্দিরগুলিতে দেখা গেল ভক্তদের ভিড় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে। আগমনীর আগমনে মাতল ভুবন। রাজ্য জুড়েই শারদীয় দুর্গোৎসব সকল রাজ্যবাসীর কাছেই শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজো এদিনের মহালয়ার পূর্ণলগ্নে শুরু হলো দেবীপক্ষ। বিশুদ্ধ পঞ্জিকা বলছে এক পক্ষ কাল ধরে চলে আসা পিতৃতর্পণের চূড়ান্ত পর্ব মহালয়া দ্বারা পিতৃলোকের তৃপ্তি বা পূর্ণতা লাভের আশায় এদিন ভোর থেকেই শুরু হয়ে গেছে তর্পণ। ভিন্ন দিকে শুরু হয়ে গেছে মাতৃপক্ষ বা দেবীপক্ষ। মার আগমনের বার্তায় বেজে উঠেছে ঢাক, কাশি, শঙ্খের ধ্বনি। আকাশে সাদা মেঘের অনুপস্থিতিতে ঝিরঝির বৃষ্টি আর শিউলি গাছতলায় শিউলির সুগন্ধ। জলে পদ্মের শোভা, আকাশে বাতাসের সুর। মহালয়ার ভোর বীরেন্দ্রকৃষ্ণ নাম সবার মনে পড়ে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই মহালয়ার ভোরে সবাই বেরিয়ে পড়ে। কেউ যান কলেজ টিলায়, কেউ যান লক্ষ্মীনারায়ণ বাড়ি। এই দিন লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে তর্পণ, আরও কত কি। ভোরের সূর্যটা এদিন অপরিচিত, তারাও তো এদিন কলেজ টিলার ভিড় জমিয়েছে মহালয়ার প্রভাতে। যে পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ লোকেরা তাদের বংশ পরম্পরা থেকে বা তাদের পুত্র বা মেয়েদের কাছ থেকে জল গ্রহণ করার জন্য নেমে আসে এবং আজকে মা দুর্গা দেবীর আবাহন ও প্রারম্ভকাল আজকে থেকে শুরু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরে দ্বারোদ্ঘাটন হলো হিমায়িত গো শুক্রাণু সংরক্ষণ কেন্দ্র, ফ্রোজেন সিমেন্ট ব্যাংক ও প্রশিক্ষণ কেন্দ্রের দ্বিতল ভবনের উদ্বোধন করেন মন্ত্রী অঘোর দেববর্মা। ডিম ও মাংস উৎপাদনে জাতীয় গড়কে অতিক্রম করতে পারলেও দুগ্ধ উৎপাদনে ত্রিপুরা রাজ্য এখনও অনেক পিছিয়ে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা উদয়পুরে এই অভিমত ব্যক্ত করেন। হিমায়িত গো শুক্রাণু সংরক্ষণ কেন্দ্র, ফ্রোজেন সিমেন্ট ব্যাংক ও প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করে দপ্তরের মন্ত্রী অঘোর দেববর্মা বলেন, ত্রিপুরার প্রতিদিন মাথাপিছু 86 গ্রাম দুগ্ধ উৎপাদন হচ্ছে। জাতীয় স্তরে এই উৎপাদন 281 গ্রাম মাথাপিছু। রাজ্যে দুধের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই গোমতী জেলাতে এই প্রথম প্রাণীপালক, প্রাণী চিকিৎসক, এআরডিএ ও প্রাণী বন্ধুদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দানের মাধ্যমে সামগ্রিকভাবে এই রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ সম্পর্কিত সব ধরনের কাজে গতি আনা সম্ভব হবে। নবনির্মিত এই ভবন নির্মাণের ফলে গোমতী ও দক্ষিণ জেলায় কৃত্রিম প্রজননের যাবতীয় সুবিধা ও প্রশিক্ষণের সুবিধা সম্প্রসারিত হবে। জাতীয় স্তরের তুলনায় অনেক বেশি আছে। জাতীয় স্তরের সঙ্গে আমরা প্রতিবন্ধীদের নম্বর প্রশ্ন কেন হয়, কিন্তু একটা মানুষের গণিত দুধের যে প্রয়োজন, সেই দুধের যে চাহিদা, সেটাই হচ্ছে ক্রস ব্রিডের কথা মাথায় এসেছে এবং এই কাজটা এখন চলছে প্রায় 70 থেকে 80,000। এটি হলে ক্রস ব্রিড হয়ে মানে কি বলে। সম্মানিত অতিথির ভাষণে বিধায়ক প্রাণজিৎ সিংহ রায় মন্ত্রীর কাছে আবেদন জানান, দপ্তরের জেলা উপ অধিকর্তা কার্যালয়ের কর্মী আবাসনটির দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না, মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। যে কোনো সময় বিপদ বা দুর্ঘটনা ঘটতে পারে। এই আবাসনটির সংস্কারের দাবি জানান। যেখানে একবারে মানুষ অনেকদিন ধরে রিপেয়ারিং হয় না, সেখানে থাকা সত্যি খুব একটা দুষ্কর পর্যায়ে পড়ে, থাকার উপযুক্ত পরিবেশ নেই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের আমার অনুরোধ থাকে, এটাকে একটু পরিবর্তন করে তারা আমাদের এই পরিকল্পনাকে যারা সাকসেসফুল করবে তাদেরকে অন্তত যদি আমরা সেই সুযোগটুকু না দিতে পারি তাদের। এছাড়া বক্তব্য রাখেন দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক, দপ্তরের সচিব স্বপন সাহা, অধিকর্তা ডক্টর ধর্মেশ্বর দাস প্রমুখ। আমাদের রাজ্যের ভেতরে অতীতে যে সংখ্যা ছিল, অতি দ্রুত গতিতে সেই সংখ্যা আমাদের রাজ্যের ভেতরে কমছে। এটা কারণকে আমাদের অনুসন্ধান করে দেখতে হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন মনিকা দাস।
উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। কফিনবন্দি হয়ে ফিরে এলো কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে যাওয়া সোনাপুর গ্রামের যুবক জসিমের মৃতদেহ। 9 দিনের মাথায় কফিনবন্দি হয়ে ফিরে এলো কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে যাওয়া সোনাপুর গ্রামের দিঘিরপাড়া এলাকার যুবক জসিম উদ্দিনের মৃতদেহ। আজ 10টা 45 মিনিটের বিমানে আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছায় জসিমের মৃতদেহ। তারপর দুপুর 1:30টা নাগাদ তার মৃতদেহ এসে পৌঁছায় তার নিজ বাড়িতে। সেখানে আগে থেকেই কয়েক হাজার মানুষ অপেক্ষা করছিল জসিমকে শেষবারের মতো দেখার জন্য। মৃতদেহ বাড়িতে পৌঁছতেই জসিমের মা, বাবা ও ভাই বোনের সহ এলাকাবাসীদের কান্নায় শোকাহত হয়ে ওঠে গোটা এলাকা। জসিমের পরিবার পরিজনেরা ভেঙে পড়ে কান্নায়। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল জসিমের বাড়িতে। নারী পুরুষ নির্বিশেষে মানুষের ঢল নামে কফিনবন্দি জসিমকে শেষবারের মতো দেখার জন্য। 20 বছরের তরতাজা যুবক জসিমের মৃত্যুকে কেউই যেন মেনে নিতে পারছে না। জসিমের মৃতদেহের সঙ্গে কুয়েত থেকে আসা এলাকারই আরেক যুবক মোহন মিয়া জানান, জসিম কর্মক্ষেত্রে ছিল সকলের প্রিয়, সবাই ওকে ভালোবাসত। জসিমের ঘুমের মধ্যে এই মৃত্যুকে তার সহকর্মীরাও মেনে নিতে পারছে না। কোনো অসুস্থ নাই, ডিউটি করে আসছে, রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, সকাল 8:30 বাজে আমি টের পাইছি। আর একজন আমার ডাক দিতে যাওয়ার পরে এই অবস্থা। পরে ডাক্তার অ্যাম্বুলেন্স ফোন দিয়েছে, অ্যাম্বুলেন্স আসছে, হসপিটাল নিচে নেওয়ার পরে মারা গেছে। পরে পোস্টমর্টম করছে, পোস্টমর্টমের রিপোর্ট যত কাগজপত্র সম্পূর্ণ আমি আনছি। তারপরে সাথে বাড়িতে মানছি আমি। প্রায় গেছে 27 তারিখ শুক্রবার, আমি রওনা হয়েছি 3 তারিখ দিনের কুইট টাইম 3টা। সরকার কিভাবে করবো? আমরা যদি আমাদের দেশে যদি এভাবে একটা ঘুমে বা হার্ট অ্যাটাক করে মারা যায়, তাহলে এটা তো সরকার কোনো কিছু করতে পারছে না, ডাক্তারও কোনো কিছু। এখানে সরকারেরও ঘাটতি নেই, ডাক্তারেরও ঘাটতি নেই, ঘাটতি হইলে আমাদের নিজের হায়াতে। ওখানে কাজ করতে পেট্রোল পাম্পে ডিউটি করতে 5-6 লাখ টাকার একজনের বেচা কিনে। তারপরে প্লাস পেট্রোল বেচা এলো, কার্ড মারা লাগে, কার্ডেতে টাকা আনলো লাগে, এটিএম কার্ড আছে, এটিএম কার্ডেতে টাকা নিতে হবে, নানান ধরনের সমস্যা। এই ডিউটিটা একটু টেনশনের ডিউটি, এটাই অসুবিধা, আর অন্য কোনো সমস্যা নেই। আমার নামটা কারোর সাথে ঝগড়াও নাই, কারোর সাথে কোনো মুখ গালাগালিও নাই, সব ভালো নয়। আর এমন একটা মানুষ নাই যে কোম্পানির ভিতরে 600 যতজন লোক আছে বা পার্শ্ববর্তী আরো তো লোক আছে, বাঙালি কোন ইন্ডিয়ান কোন একটা মানুষের আফসোস ছাড়া কোনো কথা বলে, এতটুকু আমি জানি। তারপর ডাক্তারের রিপোর্ট যেটা দিচ্ছে, এটাও হার্ট অ্যাটাক রিপোর্ট, পোস্টমর্টমের রিপোর্ট। অবশেষে বিকেল 4:30 মিনিটে জসিমকে কবর দেয়া হয়। উল্লেখ্য, গত 24 সেপ্টেম্বর ডিউটি শেষে নিজের ঘরে ঘুমোয় জসিম। কুয়েতের সময় রাত 8টা নাগাদ ঘুমের মধ্যেই মৃত্যু হয় জসিমের। সেখানে সে একটি পেট্রোল পাম্পে কাজ করত। মাত্র 1.5 বছর আগে অনেক আশা নিয়ে কুয়েতে কাজের সন্ধানে গিয়েছিল সে, কিন্তু 1.5 বছরের মধ্যে কফিনবন্দি হয়ে বাড়িতে ফিরতে হলো তাকে। সেখানকার চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জসিমের। গোটা এলাকায় বইছে শোকের ছায়া। সুকান্ত বর্মন ও টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও বিশালগড় সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন রাস্তায় একটি ম্যাক্স গাড়ি উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনা ঘটল। আজ দুপুর 2টা নাগাদ আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে বিশালগড় স্থিত সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন রাস্তার মোড়ে TR-0311 নম্বরের একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি উল্টে রাস্তা থেকে প্রায় 20 ফুট নিচে পড়ে যায়। এতে গাড়িটিতে থাকা 10 থেকে 12 জন যাত্রী আহত হয়। ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এবং খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশও। হঠাৎ একটা গাড়ি এসে গাড়ি তার আগে গাড়িটা গাড়ি একটা আছে, গাড়ি সাইডে শুনছে গাড়ি কি উল্টে ফেলেছে, অন্য গাড়ি টাচ হয়েছে নি, গাড়ি উল্টে ফেলে গেছে, অন্য গাড়ির সঙ্গে টাচ হয়েছে গাড়ি। না না, গাড়ি এত স্পিডে আসছিল না, না এত স্পিডে আসছিল না। তুমি কি গাড়ি ড্রাইভার? না না, আমি গাড়ি ড্রাইভার না। দেখছি গাড়ি উল্টে গেছে, কিছু লোক আছে তারা ইয়ে হয়ে গেছে, আপনার হসপিটাল হয়ে গেছে, ড্রাইভার ব্যাগ গেছে,
গাড়ি খুব স্পিড আসলো না? হ্যাঁ, হেভি স্পিডে আসলো। কোন জায়গার এটা? এটা সোনামুড়া, আগরতলা টু সোনামুড়া। কতজন আহত হয়েছে? আহত হয়েছে 10-12 জন। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আর এই মানুষের এক অমানবিকতার দৃশ্য লক্ষ্য করা গেল কমলপুর মহকুমার দুর্গাচুমনি বাজারে। আজকাল সমাজের অধিকাংশ মানুষ নিজেদের ভদ্র, সমাজসেবী, শিক্ষিত বলে নিজেদের জাহির করে থাকে। আবার কেউ কেউ নিজেদের প্রতিবাদী করে প্রতিবাদকারী হিসাবে সমাজে জায়গা করে নিতে সচেষ্ট হয়। দাবি করাটা স্বাভাবিক, কিন্তু ভদ্রতার আড়ালে সমাজে এমন কিছু ঘটে যায় যা দেখেও না দেখার ভান করে নিজেদের প্রতিবাদের ভাষাটুকু পর্যন্ত হারিয়ে ফেলে। কি সমাজসেবী হোক কিংবা রাজনৈতিক দলের নেতাই হোক, বাস্তব চিত্রটা কিন্তু আলাদা। ক্লাব, সামাজিক সংস্থাগুলিতেও নিজেদের নাম কামাই করার জন্য রক্তদান, বস্ত্রদান বছর বছর করেই আসছে। তারপরও সমাজে তাদের অনেক কর্তব্য পড়ে আছে, সেগুলি তাদের গোচরে আসা কি উচিত নয়? কমলপুর মহকুমার দুর্গাচৌমনি বাজারে এমন এক দৃশ্য ধরা পড়েছে যা আমাদের সমাজের কাছে সবচেয়ে বড় লজ্জা, ঘৃণার, আর যেটা দেখে আমরা নীরবে হাসছি। নিজেদের কিংকর্তব্যটুকু পর্যন্ত ভুলে গেছি। মানসিক ভারসাম্যহীন এক মহিলার দুর্বলতার সুযোগ নিয়ে কে বা কারা সন্তান সম্ভবা করে তোলে। বর্তমানে মহিলার শারীরিক অবস্থা দেখে বোঝা যায় কয়েকদিনের মধ্যে সে বেওয়ারিশ সন্তানের জন্ম দিতে চলেছে। এ ব্যাপারে বাজার ব্যবসায়ীদের কেউ ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। তবে তাদের বক্তব্য, মহিলা দুর্গাচৌমনি বাজারে নতুন এসেছে, তার বাড়ি কৈলাসহর মহকুমায়। সে যাই হোক, মহিলার বর্তমান অবস্থা দেখে কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। ক্লাব, সামাজিক সংস্থা, সমাজদরদী নারী সংগঠনগুলি কোথায়, যা সভ্য সমাজের কাছে বড় বেমানান। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহরের স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাকশন এইডের অফিসে ভাঙচুরের প্রতিবাদে আজ এক মৌন মিছিল সংগঠিত করল সংস্থার কর্মী সদস্যরা। স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাকশন এইডের অফিস গত 30 সেপ্টেম্বর দুষ্কৃতিকারীদের দ্বারা ভাঙচুরের প্রতিবাদে কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রামের গ্রামবাসী এবং সংস্থার সদস্যরা যৌথভাবে আজ কৈলাসহর শহরে এক মৌন মিছিল অনুষ্ঠিত করে। মৌন মিছিলে সংস্থার সভাপতি এমনউদ্দিন চৌধুরী, সম্পাদক হুসেন আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কৈলাসহরের মধ্যে শুধু অ্যাকশন এইড কেন, আরো অনেক এনজিও রয়েছে। আমরা পাশাপাশি আশ্রয় এনজিও, সমাজের উন্নয়ন বলে অনেক টাকা নিয়ে আসছে। ওনারাও তো ওনাদের সাথে জড়িত আছেন। আমরা আমাদের ত্রিপুরা সরকারের কাছে আহ্বান জানাবো, আমাদের অ্যাকশন এইড সংস্থার সিবিআই তদন্ত হোক, পাশাপাশি ওই এনজিওগুলোকেও সিবিআই তদন্ত দেওয়া হোক। আশ্রয় এনজিওটা কার? আশ্রয় এনজিওটা আমাদের মাননীয় বিধায়কও আমরা যেটা জানতে পারি উনি যুক্ত আছেন এবং সভাপতি আছেন, এবং পাশাপাশি আরও কংগ্রেসের অনেক নেতাকর্মী এটার সাথে জড়িত আছেন। কিন্তু আজকে যারা অ্যাকশন এইড সামাজিক সংস্থা, আমাদের পাশে এখনো মহিলারা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকে আমরা একটা মৌন মিছিল করলাম এই ঘটনার নিন্দা জানিয়ে, এই ঘটনাকে ঘৃণা জানিয়ে আমরা আজকে প্লেকার্ড সহকারে মৌন মিছিল আমরা করলাম বরতলা থেকে কৈলাসহরের উদ্দেশ্যে। আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, কারণ আমাদের রাজ্যের বিধায়ক কৈলাসহরের 53 বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক, উনি বলেছেন 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের মধ্যে কোনো যৌনকর্মী নেই, এবং উনি বলেছেন আমরা এখানে টাকা নয় করেছি। আমরা চ্যালেঞ্জ দিয়েছি ওনাকে, উনি সেটাকে প্রমাণ করতে হবে, আর প্রমাণ যদি করতে না পারেন তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব। আমরা মানহানির মামলা করব। শাহিন চৌধুরী এবং যে সমস্ত গুন্ডারা সেদিন আমাদের ক্লাব ভাঙচুর করেছিলেন, বিরোধী সিনা বদরুজ্জামান, এদের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব। কৈলাসহর থেকে অয়ন মজুমদারের রিপোর্ট, খবর ত্রিপুরা। 129টি মাদ্রাসা স্কুলকে অবিলম্বে গ্র্যান্ট ইন এইডের আওতায় আনা সহ 10 দফা দাবি নিয়ে স্কুল পরিদর্শকের নিকট ডেপুটেশন দিল অল ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক অ্যাসোসিয়েশন, উদয়পুর সাব ডিভিশন কমিটি। 129টি মাদ্রাসা স্কুলকে অবিলম্বে গ্র্যান্ট ইন এইড এর আওতায় আনা সহ 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছেন অল ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক অ্যাসোসিয়েশন, উদয়পুর সাব ডিভিশন কমিটি। কমিটির সম্পাদক মোহাম্মদ হাবিল মিয়া জানান, 7 জনের প্রতিনিধি উদয়পুর স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশনে মিলিত হন। দাবিগুলির মধ্যে ছিল গত 2009 এর 31 ডিসেম্বর মাদ্রাসা অ্যাডভাইজারি কমিটির 8 নং সিদ্ধান্ত মূলে অবিলম্বে মাদ্রাসা শিক্ষকদের নিয়মিতকরণ, মাদ্রাসার শিক্ষকদের শূন্যপদগুলোর পূরণ, সকল মাদ্রাসায় পাকা বাড়ি, পানীয় জল, শৌচাগার, বাউন্ডারি ওয়াল, রান্নাঘর, চেয়ার টেবিল ও আসবাবপত্রের ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষকদের বেতন প্রতি মাসের প্রথম দিনে প্রদান, টিচার ইনচার্জদের সাম্মানিক দেওয়া, মাদ্রাসা ছাত্রছাত্রীদের ড্রেস গ্র্যান্ট, স্টাইপেন্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, সকল SPQEM শিক্ষকদের সার্ভিস বুক সহ অন্যান্য সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা প্রদান।
ত্রিপুরা রাজ্যে অবিলম্বে মাদ্রাসা বোর্ড গঠন করার দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছেন। মাদ্রাসা শিক্ষক ও মাদ্রাসা পরিকাঠামোর সার্বিক কল্যাণে দাবিগুলো দ্রুত পূরণের উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে স্কুল পরিদর্শকের কাছে। ত্রিপুরা এসপিকিউ মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে মাননীয় বিদ্যালয় পরিদর্শকের নিকট 10 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য এখানে সবাই একত্রিত হয়েছি এবং কিছুক্ষণ পূর্বে আমরা মাননীয় আইএসএর নিকট আমাদের দাবিগুলি আমরা পেশ করেছি। আমাদের প্রধান দাবি হলো আমাদের ত্রিপুরা রাজ্যে 129টি এসপিকিউ মাদ্রাসা বর্তমানে আছে। 129টি মাদ্রাসাকে গ্র্যান্টিং এডের আওতায় নেওয়ার জন্য আমাদের প্রধান দাবি। দ্বিতীয়, রাজ্য সরকার আমাদের এই দাবিগুলি অতি শীঘ্রই গ্রহণ করবেন এবং আমাদেরকে নিয়মিত করবেন, ক্রমান্বয়ে 129টি মাদ্রাসাকে গ্র্যান্টিং এডের আওতায় নেবেন এই আশা আমরা এবং এই বিশ্বাস রাখি। আজকে আমরা ত্রিপুরা মডার্নাইজেশন এসপিকিউ মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে 10 দফা দাবির ভিত্তিতে উদয়পুর বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে প্রধান দাবিগুলি হল 129টি এসপিকিউ মাদ্রাসাকে অবিলম্বে গ্র্যান্টিং এইড এর আওতায় আনতে হবে। গত 31শে ডিসেম্বর 2009 ইংরেজি তারিখে মাদ্রাসা অ্যাডভাইজারি কমিটির 8 নং সিদ্ধান্তমূলে অবিলম্বে মাদ্রাসার শিক্ষকদের নিয়মিত করতে হবে। এরকম আরও 8টা দাবি আছে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। কুমার শচীন দেববর্মনের 107তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে সোনামুড়া টাউন হলে আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক সন্ধ্যা। সোনামুড়া নগর পঞ্চায়েত ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুমার শচীন দেববর্মনের 107তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সোনামুড়া টাউন হলে আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন নারায়ণ চক্রবর্তী, বিধায়ক শ্যামল চক্রবর্তী, মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, বাংলাদেশের কুমিল্লা মোহনা সাংস্কৃতিক আন্দোলনের সম্পাদক আব্দুল হাই বাবুল, সভাপতি ডক্টর জসিমউদ্দিন ও সহসভাপতি আব্দুল কাসেম সহ সোনামুড়া সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরা। সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী বলেন, 107তম জন্মদিন উপলক্ষে সোনামুড়া নগর পঞ্চায়েত এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আমরা প্রথমেই 1 অক্টোবর তার জন্মদিনে সকালবেলা নগর পঞ্চায়েত হলে আমরা তার জীবন নিয়ে সেখানে আমরা অনুষ্ঠান করি। আজকে 3রা অক্টোবর সোনামুড়া টাউন হলে তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশের শিল্পী এবং আমাদের স্থানীয় শিল্পী যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে নিয়ে আমরা ওনার জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। অনুষ্ঠানে সোনামুড়া সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। মহালয়া উপলক্ষে আরএসএস এর উদ্যোগে মেলাগড়ে এক র্যালি অনুষ্ঠিত হয়। আমবাসাতেও এ উপলক্ষে হয় একটি র্যালি। মহালয়া উপলক্ষে রাষ্ট্রীয় সেবক সংঘ অর্থাৎ আরএসএস এর উদ্যোগে মেলাগড়ে অনুষ্ঠিত হয় এক র্যালি। র্যালিতে মেলাগড় ও তার আশপাশ এলাকার বিভিন্ন লোকেরা অংশগ্রহণ করে। র্যালিটি প্রথমে মেলাগড় জগন্নাথ বাড়ি থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজঘাটে গিয়ে শেষ হয়। আরএসএস এর রাজ্য সেক্রেটারি নিপেন রায় জানান, তারা প্রত্যেক বছরেই মহালয়া উপলক্ষে এ ধরনের র্যালি সংগঠিত করে থাকেন। উদ্দেশ্য হল হিন্দু সংগঠন যাতে আরও শক্তিশালী হতে পারে তার জন্য জনগণকে সাড়া দেওয়া। তিনি আরও বলেন, এবং হিন্দু সংগঠন যাতে আরও শক্তিশালী হতে পারে ভারতবর্ষে, সেই উদ্দেশ্যে আমরা জনগণকে সজাগ করতে চাই, সুদৃঢ় করতে চাই, সংগঠিত করতে চাই এই র্যালির মাধ্যমে। কি নাম আপনার? আমার নাম নিপেন রায়।
ত্রিপুরার দায়িত্বে আমি আছি, পথ সঞ্চালন করি। বিশেষ বিশেষ কার্যক্রম, বিশেষ উদ্দেশ্য থাকলে বা বিশেষ আরও বড় কার্যক্রম থাকলে তখন আমরা এই পথ সঞ্চালনে কার্যক্রম করি। আজ মহালয়া, দেবী দুর্গার আগমনের বার্তা ছড়িয়ে গেছে আকাশে বাতাসে। এদিকে ধলাই জেলার সালেমা ব্লকের অধীন পূর্ব ডলুছড়া গ্রামের ইয়ং ক্লাব প্রতি বছরের মতো এবারও মহালয়ার পূর্ণপ্রভাতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করল। এদিন কচিকাঁচা থেকে শুরু করে সকলেই এই র্যালিতে যোগদান করেন। ইয়ং ক্লাবের উদ্যোগে এই র্যালি এবার 16 বছরে পদার্পণ করল। আজ নরমূর্তি দেখতে রাস্তার পাশে ভিড় ছিল লক্ষণীয়। ইউথ ক্লাবের উদ্যোগে আমরা এই র্যালিটা করি। হ্যাঁ, আমরা যে এই র্যালিটা করছি, মহালয়াটা করতেছি, তার 16 বছর ধরে আমরা মহালয়াটা করতেছি। কিন্তু আমাদের পূর্ব ডলুছড়া গাঁও সভার একটা ইউথ ক্লাবের একটা নাম আছে, ঐতিহ্য আছে। অনেক দিন যাবৎ আমরা এই পুজোটা করতেছি, এই মহালয়াটা। আমাদের যারা আছেন ছোট ছোট শিশুরা, তার মধ্যে দিয়ে তাদের ভীষণ উদ্যোগ, মানে এই মহালয়াটার উদ্যোগ আমরা পালন করি। তার জন্য আমরা মহালয়া থেকে শুরু করে আমার দুর্গা পূজার শুরুতে প্রথম অবস্থায় আমরা মহালয়াটা করি। মোটামুটি আমার মহালয়াটার পূজার দিনগুলো আমরা ভালোভাবে কাটাতে যেতে পারি, এই নিয়েই আজকে আমরা মহালয়াটা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।